আসসালামাইকুম। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, অনেক দিন পর লম্বা সময় পর লাইভে যুক্ত হলাম। যারা লাইভে যুক্ত আছেন কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন আমাকে? আমি যা বলছি শোনা যাচ্ছে? কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন। আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে যুক্ত হয়েছেন কিনা বা কতজন যুক্ত হয়েছেন। আমি রিয়েক্ট দেখতে পাচ্ছি, অনেকে রিয়েক্ট করছেন, সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টস আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ধন্যবাদ জামশেদ। আমি আছি চট্টগ্রাম এলাকায়। ভাইয়া, আমাদের আউটসোর্সিং কি রাজস্ব হবে? ভাই, আমার কথাগুলো যদি শুনতে পান আমি আলোচনা করব। আলোচনা শুনলে আপনারা আপনাদের যে সকল প্রশ্ন সে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। জি ভাই, যাচ্ছে। ধন্যবাদ। তো ধন্যবাদ জানাচ্ছি ফেরদৌস আকরাম তাজ। কথা শোনা যাচ্ছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের পাপেক্সে কর্মরত ফেরদৌস, স্নেহের ছোটো ভাই। তো শুরু করছি। যে কারণে আসলে মূলত আজকে লাইভে আসলাম, প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পেজটিকে ফলো করেন এবং আমার পেজটিতে যে সকল বার্তা আমি দিই সেই সকল বার্তা আপনারা খুব ভালোভাবে আমলে নেন এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উপরে অগাধ বিশ্বাস আস্থা রেখে আপনারা দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা রাজপথে থেকে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন। যারা অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যারা আন্দোলন সংগ্রামে এখনও আমাদের পাশে আছেন, পাশে থেকে আমাদের যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, সারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সকল আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন, আপনারা দীর্ঘদিন আমাদের পাশে ছিলেন এবং এখন আমাদের পাশে আছেন। আপনাদের সকলের প্রতি আমি আবারও আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সম্ভবত 1 মাসের বেশি সময় হয়ে যাবে লাইভে কথা বলছি। মাঝখানে আপনারা দেখেছেন আমরা অনেক সময় অনেক বক্তব্য বলেছি। আমরা যারা নেতৃত্বে ছিলাম আমরা বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি সরকার, যে সরকার বাংলাদেশের শুধুই না বিশ্বের মধ্যে আসলে এরকম একটি সরকার, যে সরকার একদমই নতুন একটি প্র্যাকটিস। এই প্র্যাকটিস বাংলাদেশে তো আমরা দেখিনি কোনোদিনও। বিশ্বের অন্যান্য কোনো রাষ্ট্রে এরকম সরকার আসলে কয়টা রাষ্ট্রে ছিল আসলে আমাদের জানা নাই। আমরা কিন্তু বারবার বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে করতে পারছি এবং আন্দোলন সংগ্রাম যদি আমরা সফল করতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমরা এটা বাধ্য করতে পারি অন্তর্বর্তী সরকারকে যে আমাদের দাবিটি যৌক্তিক এবং এই দাবিটি মানতে যদি সরকারকে বাধ্য করতে পারি, আমরা যদি আমাদের যে পরিমাণ সংখ্যা সারা বাংলাদেশে আমরা আছি তাদের অর্ধেক মানুষ যদি আমরা রাজপথে থাকতে পারি, তাহলে আমরা আন্দোলন সংগ্রামে সফল হতে পারবো। কিন্তু অনেকভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে এটাকে হয়তো গুরুত্বপূর্ণ মনে করেননি, অথবা আমরা যে কথাগুলো বলেছি আপনাদের কাছে সেগুলোকে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। সংগত কারণেই আপনারা অনেক সময় আমাদের পাশে থেকেছেন, আবার অনেক সময় আমাদের পাশে থাকেননি। যারা আমাদের পাশে থেকেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি এবং আমরা যতদিন এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবো আমরা আপনাদের পাশে থাকব। পাশাপাশি যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, আজকের লাইভটি মূলত তাদের জন্য এবং আগামী দিনে কেন আন্দোলন সংগ্রামে থাকতে হবে অথবা কেন আমাদের এই সংগঠনকে আপনাদের প্রয়োজন হবে, আমরা এই সংগঠন নিয়ে কী করতে চাই, আমরা সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, আপনাদের আন্দোলন সংগ্রামে ছিলেন না, আপনাদের না থাকার কারণে আমরা যে শতভাগ সফলতা পেলাম না,
এই সফল না হওয়ার কারণে আমাদের কী কী সমস্যা হচ্ছে। এক নম্বর হচ্ছে, আমরা বারবার বলেছি যে আমাদের চাকরির অনিশ্চয়তা তৈরি হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শত শত মানুষ আপনার চাকরিচ্যুত হবেন। এখন কিন্তু সেই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে, যদিও আমরা নভেম্বর মাসের 20 তারিখে সরকারের কাছ থেকে আমাদের ছোট ছোট আন্দোলন সংগ্রামের কারণে সরকারের সাথে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করে সরকারের কাছ থেকে একটি আদেশ আমরা করিয়ে নিতে পেরেছি, যেটাতে বলা আছে যে এক্সিস্টিং যারা আছে, অর্থাৎ যে সকল কর্মচারী কর্মরত আছে তাদেরকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা কারণে চাকরিচ্যুত করতে পারবে না, অথবা নতুন চুক্তি অথবা চুক্তি নবায়ন যাই হোক না কেন পুরাতন কর্মচারীদেরকে রাখতে হবে। এ সংক্রান্ত আদেশ কিন্তু আমরা সরকারের কাছে, সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা আদায় করতে সক্ষম হয়েছি। এরপরেও আমরা দেখি এই আদেশের যথাযথ বাস্তবায়ন বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে না। এই আদেশটি কেন বাস্তবায়িত হচ্ছে না এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছি। অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে এই আদেশটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল না। পরবর্তীতে আমরা এটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আমরা দেওয়াতে সক্ষম হয়েছি। এরপরেও অনেক প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, সে সকল প্রতিষ্ঠান আমাদেরকে বলেছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে যদি তাদের কাছে নির্দেশনা আকারে না আসে তাহলে তারা সেটা মানতে বাধ্য না। আমরা এই বিষয়গুলো নিয়েও অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা চেষ্টা করেছি বিভিন্ন মন্ত্রণালয়ে হয়ে যেন এ সংক্রান্ত আদেশ যেন বাস্তবায়নের একটা নির্দেশনা দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানে পৌঁছায়। আমরা সেই চেষ্টাটি ধারাবাহিকভাবে করেছি এবং এখনও করে যাচ্ছি, এবং আমরা অনেক ক্ষেত্রে সফল হচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমরা সে সকল মন্ত্রণালয়ে হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এখন পর্যন্ত শতভাগ পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আপনারা যারা আন্দোলনে আসলেন না, আন্দোলন সফল না হওয়ার কারণে এই যে চাকরির যে নিশ্চয়তা পুরোপুরি, এই নিশ্চয়তাটা কিন্তু আমরা এখন পর্যন্ত বাস্তবায়িত হতে দেখছি না। এখন আপনারা তো আফসোস করছেন 18 নীতিমালা থেকে 25 নীতিমালা, যে নীতিমালা হয়তো আমাদের জন্য একটি সুবিধা দেওয়া আছে, সেই সুবিধা আমাদের জন্য যথেষ্ট নয়। কিন্তু এই 25 নীতিমালা বাস্তবায়ন করার জন্য সরকার ইতিমধ্যেই সরকারের অর্থ মন্ত্রণালয়কে বলে দিয়েছে যে নতুন নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য টেন্ডার প্রসিডিউরের মাধ্যমে নতুনভাবে চুক্তিবদ্ধ হতে হবে। এখন নতুনভাবে চুক্তিবদ্ধ হতে গেলেই কিন্তু আমরা চাকরির অনিশ্চয়তায় পড়ে যাই। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে 25 নীতিমালা বাস্তবায়ন করার জন্য তারা টেন্ডার করছে, এবং টেন্ডার যখন হয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান মিলে তারা কিন্তু অসংখ্য ভাই বোনদেরকে চাকরিচ্যুত করার পায়তারা করছেন। অনেক ক্ষেত্রে তারা সফল হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করে আমরা পুরাতন কর্মচারীদেরকে আসলে বহাল রাখতে পারছি। তা আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে, সংগঠনের পক্ষ থেকে আমরা যাচ্ছি, আমরা আমাদের চেষ্টা সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, কথাগুলো বললাম এই কারণে যে আপনারা যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, আপনাদের না থাকার কারণে বা আমরা যারা এই আন্দোলন সংগ্রাম সফল করতে পারলাম না, আমাদের এই সফল না হওয়ার কারণে কিন্তু আমরা একটি সুবর্ণ সুযোগ আমরা হারালাম। অর্থাৎ 24 সালের 5 আগস্ট পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরের কিছু বেশি সময় তার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। তাদের সময়কালে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করার জন্য, কিন্তু আমরা সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সেটি থাকতে পারে আমাদের নেতৃত্বের ভুল, অথবা থাকতে পারে আপনাদের অংশগ্রহণ না করা। আমরা বারবার বলেছি আমরা আন্দোলন সংগ্রামের সামনে থাকবো, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আমাদের কথাগুলো আমলে সেভাবে নেননি। আমরা অনেক সময় আন্দোলন পেয়েছি 5,000, 10,000 বা সর্বোচ্চ 20,000 মানুষ, কিন্তু আমরা সারা বাংলাদেশে 6 লক্ষাধিক মানুষ। আপনারা যদি আমাদের আন্দোলন সংগ্রামে 2 লক্ষ মানুষের সম্পৃক্ত থাকতেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আন্দোলন সংগ্রামে শতভাগ সফল হবো ইনশাল্লাহ। আপনারা সেই পথে হাঁটেননি। যাও, এখন আমরা যে অবস্থায় আছি, এখন থেকে আমাদের কি করণীয়, পিছনে আমাদের কি ভুল হয়েছিল, সামনের দিন আমরা কীভাবে আগাতে পারি, সে সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আছে, আমরা দফায় দফায় মিটিং করছি। আমরা আজকে বসেছিলাম, আজকে আলোচনা করেছি, এবং আগামীকাল আপনারা জানেন
আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দিনে আমাদের যে সকল ভাষা শহীদ জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা তাদের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আগামীকাল সকাল 6:30টায় আপনারা দেখেছেন আমি ফেসবুক পোস্ট করেছি, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যানারে আমরা সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যারা এই বিশেষ করে ঢাকাস্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে যারা আছেন, আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্পভিত্তিক যারা আছেন তাদেরকে আমি সবিনয় আহ্বান জানাবো যে আসুন আগামীকাল 6:30টায় আমরা শহীদ মিনারের পাশে অর্থাৎ পলাশীর মোড় যেটা আছে আমরা সেখানে সমবেত হব এবং সেখানে সমবেত হয়ে একত্রিত হয়ে আমরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাব। আমি আজকে লাইভের মাধ্যমে সকলকে আহ্বান জানাচ্ছি আগামীকাল সেহরি শেষ করে নামাজ শেষ করে 6:30টার মধ্যে আপনার পলাশীর মোড়ে আসবেন। আমরা বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সেখানে আমরা অপেক্ষা করবো। আপনারা সবাই একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা শহীদ বেদিতে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে যাব। এখন যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো আমাদের কাজ করা উচিত সে সংক্রান্ত বিষয় নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আমরা বিগত দিনে যে সকল ভুল করেছি সে সকল ভুল থেকে আমরা চরমভাবে শিক্ষা নিয়েছি এবং যেখানে যেখানে আমাদের ল্যাগেজ ছিল, যে যে জায়গাগুলোতে আমরা সফল হতে পারিনি, কেন হতে পারিনি সেগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। চুলচেরা বিশ্লেষণ পরবর্তী বর্তমান যে জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি যখন তাদের বিভিন্ন শ্রমিক সমাবেশ করছিল, সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ 1 মে যারা তারা করলো একদম দলীয় কার্যালয়ের সামনে। বর্তমান রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চুয়ালি সেই সমাবেশে বক্তব্য দিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম সেই সমাবেশে তৎকালীন সরকারের সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সমাবেশটি হয়েছিল। তখন সমাবেশে আমরা দেখছি যে 19টি প্রস্তাবনা ছিল বা দাবি ছিল, সেই দাবির মধ্যে বলা ছিল 5 নম্বরে আমাদের আউটসোর্সিং প্রথাকে বিলোপ করার কথা বলা ছিল। অর্থাৎ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে যদি বাংলাদেশ জাতীয় ক্ষমতায় আসে এবং আমরা যেতে চাই আমরা